হ্যালো স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজ আবারও একটি নতুন প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। আজকের এই প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ বাছাই করা কিছু জিকে প্রশ্ন আলোচনা করা হবে, যেগুলি আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য হেল্পফুল হবে। শুরু করছি আজকের আলোচনার প্রথম প্রশ্ন। ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? অপশন বলছে অ্যানি বেসান্ত, নাকি পণ্ডিত রামাবাই, নাকি দ্বন্দ্বকেশবা কার্বে, নাকি সরলা দেবী। কি হবে? দ্বন্দ্বকেশবা কার্বে। দ্বন্দ্বকেশবা কার্বে ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল। আচ্ছা, তাহলে এখান থেকে জানতে হবে বিশ্ববিদ্যালয়টার নাম কি ছিল। বিশ্ববিদ্যালয়টার নাম ছিল শর্ট ফর্মে SNDT, অর্থাৎ শ্রীমতী নাথিবাই দামোদর থাকরাসে। শ্রীমতী নাথিবাই দামোদর থাকরাসে হচ্ছে ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয়। কে প্রতিষ্ঠা করছে? দ্বন্দ্বকেশবা কার্বে। আচ্ছা, কত সালে প্রতিষ্ঠা করছে? 1916 সালে। 1916 সালে প্রতিষ্ঠা করছে। কোথায় তৈরি করেছিল? মুম্বাইয়ে। তাহলে মুম্বাইতে 1916 সালে দ্বন্দ্বকেশবা কার্বে শ্রীমতী নাথিবাই দামোদর থাকরাসে নামের এই প্রথম মহিলা বিশ্ববিদ্যালয়টা স্থাপন করেছে। তাহলে প্রথম বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটি জানলাম, মহিলা ওমেন্স ইউনিভার্সিটি। যদি পরীক্ষায় বলে ভারতের প্রথম ওমেন্স কলেজ বা মহিলা মহাবিদ্যালয় কোনটি? বেথুন কলেজ। বেথুন কলেজ হচ্ছে ভারতের প্রথম মহিলা মহাবিদ্যালয়। আচ্ছা, বেথুন কলেজটা কে প্রতিষ্ঠা করেছে? জন এলিয়ট ড্রিঙ্কওয়াটার বেথুন। জন এলিয়ট ড্রিঙ্কওয়াটার বেথুন কিন্তু বেথুন কলেজটা প্রতিষ্ঠা করেছে। আচ্ছা, কত সালে করেছে? 1879। 1879-তে করেছে। কোথায় রয়েছে? না, কলকাতার বিধান সরণিতে কিন্তু রয়েছে। এই জন এলিয়ট ড্রিঙ্কওয়াটার বেথুন তার কার্যকাল শেষ হয়ে যাওয়ার পর বা মারা যাওয়ার পর এর দায়িত্ব কিন্তু নিয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। হলো? আচ্ছা, অপশন এ বলছে অ্যানি বেসান্ত। অ্যানি বেসান্ত কি না জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি। জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি অ্যানি বেসান্ত। আচ্ছা, কত সালের অধিবেশনটা হয়েছিল? সেই অধিবেশনটা 1917 সালে। 1917 সালের কলকাতাতে জাতীয় কংগ্রেসের অধিবেশনটা হয়েছিল। সেখানে অ্যানি বেসান্ত, অর্থাৎ কি আইরিশ মহিলা, আয়ারল্যান্ডের মহিলা, সে কিন্তু প্রথম মহিলা হিসাবে সভাপতি হয়েছিল। আর যখনই প্রশ্নটা বলে দেবে যে বাঙালি মহিলা সভাপতি, তখন কিন্তু হয়ে যাবে সরোজিনী নাইডু। আচ্ছা, কততে হয়েছিল? 1925-এ। কোথায় হয়েছিল? কানপুর অধিবেশন। তাহলে অ্যানি বেসান্ত হচ্ছে প্রথম মহিলা সভাপতি। 1917 কলকাতাতে হয়েছিল যেটা, আর 1925-এর কানপুরে যে অধিবেশন হয়েছিল সেখানে কিন্তু ভারতের প্রথম মানে বাঙালি ভারতীয় হচ্ছে সভাপতি বললে হবে সরোজিনী নাইডু। হলো? আচ্ছা, অপশন বি এ বলছে পণ্ডিত রামাবাই। পণ্ডিত রামাবাই কি প্রতিষ্ঠা করেছিল? সারদা সদন। সারদা সদনের প্রতিষ্ঠাতা কিন্তু পণ্ডিত রামাবাই। আচ্ছা, কোথায় প্রতিষ্ঠা করেছিল? মুম্বাইয়ে প্রতিষ্ঠা করেছিল। আচ্ছা, সারদা সদনটা কি না বিবাহিত মানে বিধবা যারা যুবতী মহিলা রয়েছে তাদেরকে নিয়ে একটা আবাসিক বিদ্যালয়। তাহলে যুবতী বিধবাদের নিয়ে একটা আবাসিক বিদ্যালয় করেছিল, যেটার নাম ছিল সারদা সদন। কে প্রতিষ্ঠা করেছিল? পণ্ডিত রামাবাই। আচ্ছা, আর আছে সরলা দেবী চৌধুরানী, কি লক্ষ্মীর ভান্ডার প্রতিষ্ঠাতা। লক্ষ্মীর ভান্ডারের প্রতিষ্ঠাতাকে সরলা দেবী চৌধুরানী। হলো? নেক্সট কোয়েশ্চেন, সংস্কৃত ভাষায় রচিত রোমান্টিক গদ্য দশকুমার চরিতমের রচয়িতা কে ছিলেন? সংস্কৃত ভাষায় রচিত রোমান্টিক গদ্য দশকুমার চরিতমের রচয়িতা কে ছিলেন? অপশন বলছে কালিদাস, নাকি দণ্ডী, নাকি ভাস, নাকি শূদ্র। কি হবে? দণ্ডী হচ্ছে কিন্তু তোর এই দশকুমার চরিতম এই গদ্যটা রচনা করেছে। দশকুমার চরিতমটা কি না 10টি কুমারের চরিত্রকে এখানে বর্ণনা করা হয়েছে এই গদ্যেতে। আচ্ছা, দণ্ডী কোন যুগের সাথে জড়িত? পল্লব যুগের সাথে জড়িত। এবং কার সভাকবি ছিল? দ্বিতীয় নরসিংহ বর্মন। তাহলে দ্বিতীয় নরসিংহ বর্মনের সভাকবি কে ছিল? দণ্ডী, যে দশকুমার চরিতম লিখেছে।
আচ্ছা, এটা কোন ভাষায় লিখেছে? সংস্কৃত ভাষায় লিখেছে। আচ্ছা, অপশন এ বলছে কালিদাস। কালিদাসকে কি বলা হয়? ভারতের শেক্সপিয়ার বলা হয়। আচ্ছা, কালিদাস কোন যুগের সাথে যুক্ত ছিল? না গুপ্ত যুগ। আরো স্পেসিফিক ভাবে চাইলে কি হবে? না দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত নবরত্ন ছিল, এই নবরত্নের মধ্যে এক রত্ন ছিল কে? এই কালিদাস। আচ্ছা, কালিদাসের লেখা প্রথম কাব্য কোনটি? ঋতু সংহার। আর যদি বলা হয় প্রথম নাটক কোনটি? মালবিকা অভিজ্ঞান শকুন্তলম। অভিজ্ঞানম শকুন্তলম হচ্ছে কি প্রথম নাটক, আর যখনই কাব্য বলে দেবে সেটা হয়ে যাবে ঋতু সংহার। আচ্ছা, অপশন সি এ বলছে ভাস। ভাস কোন যুগের সাথে জড়িত? কুষাণ। কুষাণ বংশের সাথে কিন্তু ভাস জড়িত। আচ্ছা, ভাসের লেখা একটি সংস্কৃত নাটক আছে, তার নাম কি? স্বপ্নবাসব দত্তা। তাহলে স্বপ্নবাসব দত্তা এই সংস্কৃত নাটকটির রচয়িতাকে ভাস, সে কিন্তু কুষাণ যুগের সাথে জড়িত। প্রশ্ন যদি একটু মডারেট করতে চাই তাহলে এরকম প্রশ্ন নিতে পারে যে এই নাটকের যে সমস্ত চরিত্রগুলো রয়েছে এই চরিত্রগুলো থেকে প্রশ্ন রাখতে পারে যে এই চরিত্রটি কোন নাটকের অংশ। আমাদের সমস্ত চরিত্র করার দরকার নাই, যে সমস্ত প্রধান প্রধান চরিত্রগুলো রয়েছে সেই সমস্ত প্রধান প্রধান চরিত্রগুলো পড়বো। যেমন ধর যে রোমান্টিক কোনো কিছু চরিত্র হয় তাহলে যা সেখান থেকে নায়ক এবং নায়িকার গুলো কে কে ছিল সেগুলো জানলে হয়ে যাবে। ঠিক স্বপ্নবাসব দত্তাতে নায়কের নামটা করব আর নায়িকার নামটা করব। নায়ক কে ছিল? উদয়ন। আর নায়িকা ছিল কি? বাসব দত্তা। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে উদয়ন এবং বাসব দত্তা কোন নাটকের মূল চরিত্র? স্বপ্নবাসব দত্তা, যেটা লিখেছে কে? কুষাণ বংশের সাথে যুক্ত ভাস। হলো। অপশন ডি বলছে কি শুদ্ধক। আচ্ছা, শুদ্ধকের লেখা একটি নাটক মিচ্ছকটিকম। এই সংস্কৃত নাটকটা শুদ্ধক লিখেছে। আচ্ছা, শুদ্ধক। আচ্ছা, মিচ্ছকটিকম শব্দের অর্থ কি? মাটির তৈরি ছোট গাড়ি বা মাটির তৈরি ছোট খেলনা হচ্ছে মিচ্ছকটিকম শব্দের অর্থ। আচ্ছা, এই শুদ্ধক কোন যুগের সাথে যুক্ত ছিল? গুপ্ত যুগের সাথে কিন্তু শুদ্ধক যুক্ত ছিল। আচ্ছা, এই যে শুদ্ধকের মিচ্ছকটিকম নাটকটি, এই নাটকের দুটি প্রধান চরিত্র আছে, একটা নায়ক একটা নায়িকা। নায়ককে ছিল চারু দত্ত। চারু দত্ত আর নায়িকা বসন্ত সেনা। যদি পরীক্ষায় প্রশ্ন আসে চারু দত্ত এবং বসন্ত সেনা কোন নাটকের প্রধান চরিত্র, কি হবে? মিচ্ছকটিকম। তাহলে চারু দত্ত বসন্ত সেন হচ্ছে মিচ্ছকটিকম, আর উদয়ন আর হচ্ছে বাসব দত্ত হচ্ছে কি? স্বপ্নবাসব দত্ত নাটকের প্রধান চরিত্র। হলো। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, নিচের কোন ফসলের জন্য পলি মাটিতে প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয়? নিচের কোন ফসলের জন্য পলি মাটিতে প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হবে? অপশন বলছে চা চাষ, নাকি আখ চাষ, নাকি ধান চাষ, নাকি তুলা চাষ। কি হবে? ধান চাষের জন্য কিন্তু সব থেকে বেশি পরিমাণ জল লাগে। কত জল লাগে? না 150 থেকে 200 সেন্টিমিটার কিন্তু বার্ষিক বৃষ্টিপাত হতে হবে। আচ্ছা, বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম রেনগজ। রেনগজ হচ্ছে বৃষ্টিপাত পরিমাপক যন্ত্র। আচ্ছা, ধানের মানে বিজ্ঞানসম্মত নাম কি? ওরাইজা স্যাটাইভা। ওরাইজা স্যাটাইভা হচ্ছে তোর ধানের বিজ্ঞানসম্মত নাম। আচ্ছা, কেন্দ্রীয় ধান গবেষণাগার কোথায় অবস্থিত? উড়িষ্যার কটকে রয়েছে কিন্তু ধান গবেষণাগার। আচ্ছা, এই কটক শহরটা কোন নদীর তীরে অবস্থিত? মহানদী। মহানন্দা কিন্তু নয়, মহানদীর তীরে অবস্থিত হচ্ছে কটক শহর, যেখানে কিন্তু তোর কেন্দ্রীয় ধান গবেষণাগার রয়েছে। আচ্ছা, আন্তর্জাতিক ধান গবেষণাগার কোথায় অবস্থিত? ফিলিপিন্সের ম্যানিলাতে কিন্তু আন্তর্জাতিক ধান গবেষণাগার অবস্থিত। আচ্ছা, অপশন এ বলছে চা। চায়ের সায়েন্টিফিক নেম কি? বিজ্ঞানসম্মত নাম ক্যামেলিয়া সাইনেনসিস। ক্যামেলিয়া সাইনেনসিস হচ্ছে চায়ের বিজ্ঞানসম্মত নাম। আর চায়ের গবেষণাগার কোথায় আছে? আসামের জোরহাটে। আসামের জোরহাটে কিন্তু চা গবেষণাগার রয়েছে। আচ্ছা, আখের কেন্দ্রীয় গবেষণাগার কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশের লখনৌ। লখনৌ কোন নদীর তীরে অবস্থিত? গোমতী নদীর তীরে কিন্তু অবস্থিত এই লখনৌ। আচ্ছা, আখের সায়েন্টিফিক নেম কি? স্যাকারাম অপিসিরাম নাকি একটা আছে, স্যাকারাম। শুধু মাথায় রাখবো, স্যাকারামটা মাথায় রাখবো। স্যাকারিন থেকে স্যাকারাম। তাহলে আখের সায়েন্টিফিক নেম হচ্ছে কি? স্যাকারাম।
আচ্ছা অফিসিনাম না অফিসিনারাম একটা কিছু একটা ছিল। আচ্ছা তুলা, তুলা কি না, তুলার জন্য তুলা গবেষণাগার কোথায় আছে আগে বল? কোথায়? নাগপুর, মহারাষ্ট্রের নাগপুরে রয়েছে কটন রিসার্চ সেন্টার রয়েছে। আচ্ছা তুলা, তুলার সায়েন্টিফিক নেম কি? গসিপিয়াম। তুলার সায়েন্টিফিক নেম হচ্ছে গসিপিয়াম। আচ্ছা তুলাকে, তুলার সাথে জড়িত যে বিপ্লবটা রয়েছে কি? রূপালী তন্তু, রূপালী তন্তু, রূপালী তন্তু বিপ্লব কিন্তু তুলার সাথে যুক্ত। হলো সোনালী তন্তু হচ্ছে পাট। আচ্ছা তাহলে একবার বলে দিচ্ছি, চায়ের ক্যামেলিয়া সাইনেনসিস, আচ্ছা আখের কি না স্যাকারাম, আর তোর হচ্ছে ধানের কি ওরাইজা স্যাটাইভা, আর তুলার হচ্ছে কি গসিপিয়াম। হলো নেক্সট কোয়েশ্চেন, সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়েছে তার কারণ কি? সুন্দরবনকে যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করেছে ইউনেস্কো, তার কারণটা কি? অপশন বলছে টাইগার রিজার্ভের জন্য, নাকি সুন্দরী গাছের জন্য, নাকি ম্যানগ্রোভ অরণ্যের জন্য, নাকি জীব বৈচিত্র্যের জন্য? কি হবে? ম্যানগ্রোভ অরণ্যের জন্য। ম্যানগ্রোভ অরণ্যের জন্য কিন্তু ইউনেস্কো সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি দিয়েছে। আচ্ছা সুন্দরবন এই ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি ছাড়া আরো কিন্তু অনেক স্বীকৃতি বা মর্যাদা পেয়েছে, আমাদের সেগুলোকেও জেনে রাখতে হবে। তাহলে প্রথমে মাথায় রাখবো 1973 সালে হয়েছিল টাইগার রিজার্ভ। তাহলে ব্যাঘ্র প্রকল্পের স্বীকৃতি পেয়েছে সুন্দরবন কত সালে? 1973 কিন্তু টাইগার রিজার্ভ বা ব্যাঘ্র প্রকল্প। আচ্ছা 1977 কি হয়েছিল? ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বা বন্যপ্রাণী অভয়ারণ্যের কিন্তু তকমা পেয়েছে 1977। আচ্ছা 1984-তে কিসের তকমা পেয়েছে? ন্যাশনাল পার্ক। 1984-তে কিন্তু জাতীয় উদ্যানের তকমা পেয়েছে সুন্দরবন। আচ্ছা 1987-তে এই মাত্র হলো কি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পেয়েছে 1987-তে। আচ্ছা 1989 স্বীকৃতি পেয়েছে বায়োস্ফিয়ার রিজার্ভ। বায়োস্ফিয়ার রিজার্ভের স্বীকৃতি পেয়েছে 1989, কিন্তু ম্যাপ অর্থাৎ ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার দ্বারা কিন্তু এটাকে বায়োস্ফিয়ারের তকমা দিয়েছে 2001 সালে। মানে 1989 ভারত দিয়েছে, কিন্তু ইউনেস্কোর যে ম্যাপ একটা সংগঠন রয়েছে সে কিন্তু তকমা দিয়েছে 2001 সালে। আর একটা কি রামসর সাইট, যেটা 2019 সালে তকমা দিয়েছে। সবগুলো বলে দিচ্ছি। টাইগার রিজার্ভ 1973, ব্যাঘ্র প্রকল্প হচ্ছে টাইগার রিজার্ভ। বন্যপ্রাণী অভয়ারণ্য বা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি 1977। 1984-তে রয়েছে জাতীয় উদ্যান। 1987-তে রয়েছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পেয়েছে। 1989 হয়েছে বায়োস্ফিয়ার রিজার্ভ, কিন্তু ম্যাপ স্বীকৃতি দিয়েছে 2001-এ। আর রয়েছে রামসর সাইট হচ্ছে 2019 সালে। হলো আচ্ছা এই যে ম্যানগ্রোভ অরণ্য, এই ম্যানগ্রোভ অরণ্যে যে সমস্ত উদ্ভিদগুলো জন্মায় তাদেরকে কোন গোত্রের মধ্যে ফেলা হয়? হ্যালোফাইট বা লবণাম্বু উদ্ভিদ। তাহলে লবণাম্বু উদ্ভিদকে আমরা কি নামে জানি? হ্যালোফাইট। হলো যেমন জেরোফাইট কি মরুভূমিতে, তাই তো সেরকম হ্যালোফাইট হচ্ছে তোর এই ম্যানগ্রোভ অরণ্যকে বলা হয়ে থাকে। আচ্ছা এই ম্যানগ্রোভ অরণ্যের উদ্ভিদের কিছু বৈশিষ্ট্য রয়েছে কি কি? যেমন শ্বাসমূল দেখা যায়। আচ্ছা শ্বাসমূলটা পরীক্ষার সময় শ্বাসমূল না দিয়ে দেয় নিউ ম্যাটাফোর। নিউ ম্যাটাফোর আর কিছুই নয়, ওই শ্বাসমূলটা কি বলা হয়? নিউ ম্যাটাফোর। এছাড়া কি দেখা যায়? ঠেসমূল দেখা যায়, আর জোড়ায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়। যদি পরীক্ষায় প্রশ্ন আসে জোড়ায়ুজ অঙ্কুরোদ্গম বা শ্বাসমূল বা ঠেসমূল কোন উদ্ভিদে দেখা যায়? এই ম্যানগ্রোভ শ্রেণীর উদ্ভিদের কিন্তু দেখা যায়। হলো আচ্ছা নেক্সট কোয়েশ্চেন, ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী কে ছিল? ভারতের প্রথম ডিফেন্স মিনিস্টার কে ছিল? অপশন বলছে আর কে সম্মুখম চেট্টি, নাকি বলদেব সিং, নাকি রাজকুমারী অমৃত কাউর, নাকি জন মাথায়? কি হবে? বলদেব সিং। ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী ছিল বলদেব সিং। আচ্ছা বর্তমানে কে আছে? রাজনাথ সিং। তাহলে ভারতের প্রথম ডিফেন্স মিনিস্টার ছিল বলদেব সিং, আর এখন আছে রাজনাথ সিং। তাহলে মাথায় রাখা খুব সহজ, সিং সিং দিয়ে আছে। আচ্ছা অর্থমন্ত্রী, ভারতের প্রথম অর্থমন্ত্রী ছিল আর কে সম্মুখম চেট্টি। আর কে সম্মুখম চেট্টি হচ্ছে ভারতের প্রথম অর্থমন্ত্রী বা ফিনান্স মিনিস্টার। আচ্ছা বর্তমানে কে রয়েছে? নির্মলা সীতারামন।
নির্মলা সীতারামন হচ্ছে প্রেজেন্ট আমাদের ফিনান্স মিনিস্টার। আচ্ছা, আর কি আছে? রাজকুমারী অমৃত কাউর, এ কে ছিল না প্রথম স্বাস্থ্যমন্ত্রী বা হেলথ মিনিস্টার ছিল। আচ্ছা, এখন হেলথ মিনিস্টার বর্তমানে কে আছে? জেপি নাড্ডা বা জগৎ প্রকাশ নাড্ডা। তাহলে আগে ছিল অমৃত কাউর প্রথম তো স্বাস্থ্যমন্ত্রী, এখন আছে কে? জগৎ প্রকাশ নাড্ডা বা শর্টে জেপি নাড্ডা। আচ্ছা, জন মাথায় কে ছিল? ভারতের প্রথম রেল এবং পরিবহন মন্ত্রী, রেল এন্ড ট্রান্সপোর্ট তোর মিনিস্টার হচ্ছে জন মাথায় ছিল। এখন বর্তমানে কে আছে? অশ্বিনী বৈষ্ণব। আচ্ছা, শিক্ষা নিয়ে বিষয়গুলো একটু হয়ে যায়। প্রথম শিক্ষামন্ত্রী কে ছিল? মৌলানা আবুল কালাম আজাদ। মৌলানা আবুল কালাম আজাদ হচ্ছে ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। এখন বর্তমানে শিক্ষামন্ত্রী কে আছে? ধর্মেন্দ্র প্রধান। ধর্মেন্দ্র প্রধান হচ্ছে বর্তমানে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। পশ্চিমবঙ্গের বললে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। হলো? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, লোহায় মরিচা পড়লে লোহার ওজনের কি পরিবর্তন হয়? অর্থাৎ লোহায় যদি মরিচা পড়ে যায়, লোহার ওজনের কি পরিবর্তন হবে? ওজনটা কি প্রথমে বলছে অপশন বাড়বে, নাকি বলছে কমবে, নাকি বলছে কোনো পরিবর্তন হবে না, নাকি বলা সম্ভব নয়? অপশন আরো বলছি, যদি লোহায় মরিচা পড়ে তাহলে ওজনের কি পরিবর্তন হবে? অপশন বলছে বাড়ে, নাকি কমে, নাকি কোনো পরিবর্তনই হয় না, নাকি আমরা বলতে পারবো না, বলা সম্ভব নয়। তাহলে কি হবে? ওজন কিন্তু বাড়ে। আচ্ছা, লোহার মরিচা এটা কি? একটা জারণ প্রক্রিয়ার কিন্তু এক্সাম্পল। তাহলে জারণ প্রক্রিয়া এক্সাম্পল কি? লোহায় মরিচা পড়া। এছাড়া কি? একটা রাসায়নিক পরিবর্তনেরও কিন্তু একটা এক্সাম্পল। রাসায়নিক পরিবর্তন কি? না কোনো পদার্থের যদি রাসায়নিক গঠনের কোনো পরিবর্তন হয় সেটাকে রাসায়নিক পরিবর্তন বলা হয়ে থাকে। তাহলে আগে ছিল কি? বিশুদ্ধ লোহা, সেটাই মরিচা পড়ার পর হয়েছে একটা তার হার্ডনেসটা কমে যাচ্ছে, তাহলে তার গঠনের পরিবর্তন হয়ে যাচ্ছে, রাসায়নিক গঠনের, তাই একটি কি? একটি রাসায়নিক পরিবর্তন। আচ্ছা, মরিচা কিভাবে পড়ে? না লোহার সাথে কি জলীয় বাষ্প এবং অক্সিজেনের উপস্থিতিতে কি লোহার উপর একটা বাদামি বা হলুদ বর্ণের একটা আস্তরণ পড়ে, যেটা কি মরিচা বলা হয়ে থাকে, তাই তো? আচ্ছা, মরিচা কে বলা হয় শোধক ফেরিক অক্সাইড বলা হয়, কিন্তু শোধক ফেরিক অক্সাইড, যার সংকেত কি 2Fe2O3 3H2O। তাহলে মরিচার সংকেত কি 2Fe2O3 কোমা দিয়ে 3H2O হচ্ছে কিন্তু মরিচার সংকেত। আচ্ছা, এই যে লোহার ওপর মরিচা পড়ছে, এটা রোধ করবার জন্য কিন্তু লোহার ওপর একটি ধাতু প্রলেপ দেওয়া হয়। কি সেই পদ্ধতিটাকে বলা হয়? গ্যালভানাইজেশন। তাহলে লোহায় মরিচা পড়ার হাত থেকে রক্ষা করবার জন্য লোহার ওপর একটি ধাতুর প্রলেপ দেওয়া হয়, এই প্রক্রিয়াটাকে বলা হয় গ্যালভানাইজেশন। আর কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়? জিঙ্ক বা দস্তার কিন্তু প্রলেপ দেওয়া হয়ে থাকে। আচ্ছা, এটা হচ্ছে গ্যালভানাইজেশন। তাহলে গ্যালভানাইজেশন কি? না লোহাকে মরিচা পড়ার হাত থেকে রক্ষা করার একটা প্রসেস। আর যদি বলা হয় ভ্যালকানাইজেশন কি? না রবারের সাথে সালফার মিশিয়ে যখন সালফারে তো রবারের কাঠিন্যতাটাকে বা হার্ডনেসটাকে মজবুত করা হয়, সেটা হয়ে যাবে কি ভ্যালকানাইজেশন। হলো? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, ডিপথেরিয়া রোগের জন্য কোন টিকা দেওয়া হয়? ডিপথেরিয়া রোগের জন্য কোন টিকা বা প্রতিষেধক দেওয়া হয়? অপশন বলছে MMR টিকা, নাকি BCG টিকা, নাকি OPV টিকা, OPV টিকা, নাকি DPT টিকা? কি হবে? ডিপিটি। হ্যাঁ, DPT। এই টিকাটা দেওয়া হয় তিনটে রোগের জন্য। কি কি? ডি ফর ডিপথেরিয়ার জন্য এই টিকা দেওয়া হয়, পি ফর পার্টুসিস বা হুপিং কাশির জন্য দেওয়া হয়, আর টি ফর হচ্ছে টিটেনাসের জন্য কিন্তু দেওয়া হয়। তাহলে ডিপিটি কোন তিনটে রোগের জন্য দেওয়া হয়? ডিপথেরিয়া, পার্টুসিস আর টিটেনাস। আচ্ছা, এই তিনটে রোগই কিন্তু ব্যাকটেরিয়া সংক্রমণের ফলে হয়ে থাকে এবং বায়ুবাহিত। আচ্ছা, তাহলে ব্যাকটেরিয়া গুলোর নাম আমাদের জানতে হবে। তাহলে ডিপথেরিয়া রোগের যে ব্যাকটেরিয়াটা দায়ী, সেই ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে করনি ব্যাকটেরিয়াম ডিপথেরি। তাহলে করনি ব্যাকটেরিয়াম ডিপথেরি ব্যাকটেরিয়ার জন্য কিন্তু ডিপথেরিয়া রোগটা হয়। হলো? আচ্ছা, পি ফর পার্টুসিস। পার্টুসিস বা হুপিং কাশি, এই হুপিং কাশিটা কোন ব্যাকটেরিয়ার জন্য হয়? বার্ডিটেল্লা বা বার্ডুটেল্লা পার্টুসিস। বার্ডুটেল্লা পার্টুসিস এই ব্যাকটেরিয়াটার জন্য কিন্তু তোর হুপিং কাশিটা হয়ে থাকে। আচ্ছা, আর আছে টিটেনাস। টিটেনাস কি? না দেখবে আমরা কেটে গেলে, ছুলা গেলে আমরা ইনজেকশন নিই না,
টিটানাসের ইনজেকশন নিই, কারণ এটা একটা কি ব্যাকটেরিয়ার ফলে কিন্তু মানে তোর যদি না তুই নিস তাহলে কি হবে না, পেশিগুলো আস্তে আস্তে কিন্তু ড্যামেজ হয়ে যেতে পারে এবং খিঁচুনি হয়ে কিন্তু পেশেন্ট মারাও যেতে পারে। এর জন্য কি আগে টিটানাস ইনজেকশনটা কিন্তু দিয়ে দেয়। আচ্ছা, এই টিটানাসের জন্য যে ব্যাকটেরিয়াটা দেয় তার নাম কি, ক্লস্ট্রিডিয়াম টিটেনি। ক্লস্ট্রিডিয়াম টিটেনি ব্যাকটেরিয়ার জন্যই কিন্তু টিটেনাস রোগ হয়। আচ্ছা, বারডুটেল্লা পার্টুসিসের জন্য তোর হুপিং কাশিটা হয়। আর একটা কি ডিপথেরিয়া করনি ব্যাকটেরিয়াম ডিপথেরির জন্য কিন্তু তোর ডিপথেরিয়াটা হয়। হলো। আচ্ছা, অপশনে আছে MMR। এই MMR টিকাটা 3টে রোগের জন্য দেওয়া হয়। কি কি? মিজেলস, মাম্পস আর রুবেলা। মিজেলস, মাম্পস আর রুবেলা এই 3টি রোগের জন্য কিন্তু MMR টিকাটা দেওয়া হয়। আচ্ছা, মিজেলস, মাম্পস, রুবেলা এগুলো সবগুলোই কিন্তু কি ভাইরাস ঘটিত রোগ। কি ভাইরাস ঘটিত কিন্তু রোগ। আচ্ছা, মিজেলস, আচ্ছা এগুলো সবগুলো হচ্ছে ভাইরাস ঘটিত এবং কিসের মাধ্যমে ছড়িয়ে যায়? বায়ুবাহিত। মিজেলস, মাম্পস, রুবেলা এগুলো কিন্তু বায়ুবাহিত রোগের উদাহরণ। আচ্ছা, আর কি আছে? বিসিজি। বিসিজি কোন রোগের জন্য টিকাটা দেওয়া হয়? যক্ষার জন্য কিন্তু দেওয়া হয়ে থাকে। আচ্ছা, যক্ষাটা ব্যাকটেরিয়া গঠিত না ভাইরাস না আর্দ্র পানি গঠিত? ব্যাকটেরিয়া গঠিত। ব্যাকটেরিয়াটার নাম কি? মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম হচ্ছে এই যক্ষা রোগের ব্যাকটেরিয়া। আচ্ছা, এর জন্য কিন্তু দেওয়া, এবং এটা কি যক্ষাটা কি বায়ুবাহিত একটি সংক্রমণ বা রোগ। আচ্ছা, এই বিসিজি টিকাটা যে দেওয়া হয়, বিসিজির ফুল ফর্ম কি? ব্যাসিলাস ক্যালমেট গিউরিন। ব্যাসিলাস ক্যালমেট গিউরিন হচ্ছে কিন্তু বিসিজি টিকার পুরো অর্থ। হলো। আচ্ছা, আর একটা আছে কি না ওপিভি। ওপিভি ওরাল পোলিও ভ্যাকসিন। এর মধ্যেই লুকিয়ে রয়েছে কি পোলিও। আচ্ছা, পোলিওটা তাহলে তোর কি ঘটিত রোগ? ভাইরাস ঘটিত কিন্তু একটি রোগ হলো পোলিও। হলো। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতের প্রতি আমাদের যে শ্রদ্ধাশীল মনোভাব তৈরি করতে হবে, এটা হচ্ছে কি? অপশন বলছে প্রত্যেক নাগরিকের একটা মৌলিক কর্তব্য, নাকি প্রত্যেক নাগরিকের একটি মৌলিক অধিকার, নাকি রাষ্ট্রীয় নীতি নির্দেশমূলক নীতি, নাকি কোনোটি নয়। কি হবে? প্রত্যেক নাগরিকের মৌলিক কর্তব্য। এই যে জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে বা শ্রদ্ধাশীল মনোভাব গড়ে তুলতে হবে, এগুলো হচ্ছে কি না মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে। আচ্ছা, মৌলিক কর্তব্যটা তোর কটি রয়েছে বর্তমানে? 11টি রয়েছে। আচ্ছা, মৌলিক কর্তব্যটা কোন দেশ থেকে আমাদের সংবিধান অ্যাডপ্ট করেছে? সোভিয়েত রাশিয়া থেকে কিন্তু অ্যাডপ্ট করা হয়েছে। প্রথমে কিন্তু মৌলিক কর্তব্য বলে কিছু ছিল না। 42তম সংবিধান সংশোধনী যেটা 1976 সালে হয়েছিল, সেই সময় কি শরণ সিং কমিটির রেকমেন্ডেশনে কিন্তু 10টি মৌলিক অধিকারকে আমাদের সংবিধানে ইনক্লুড করলো। ঠিক আছে, দিয়ে 2002 সালে 86তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কিন্তু আরো একটি মৌলিক কর্তব্যকে যুক্ত করলো। সেই মৌলিক কর্তব্যটা কি না 6 থেকে 14 বছর বয়সে সমস্ত শিশুদেরকে কিন্তু বাধ্যতামূলক অবৈতনিক শিক্ষা দিতে হবে। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে মৌলিক কর্তব্য নিয়ে যে একবার সংবিধানটা সংশোধন হয়েছে সেটা কত সালে? আনসার হবে 2002 সালে। কততম সংবিধান সংশোধনী? 86তম সংবিধান সংশোধনী। এবং সেটা কি বলা হয়েছে? 6 থেকে 14 বছর বয়সে সমস্ত শিশুদেরকে কিন্তু বাধ্যতামূলক বিদ্যালয়ে পাঠাতে হবে। হলো। আচ্ছা, অপশন বি আছে মৌলিক কর্তব্য। মৌলিক কর্তব্য কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ইউএসএ, অর্থাৎ ইউএসএ। মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য তখন বলবো। মৌলিক অধিকার হচ্ছে কোথা থেকে নেওয়া আছে? ইউএসএ, অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা আমেরিকা যুক্তরাষ্ট্র। আরেকটা আছে ডিপিএসপি বা মৌলিক অধিকার কটা আছে? 6টা। আগে কটা ছিল? 7টা ছিল, এখন হয়ে গেছে 6টা। আচ্ছা, সম্পত্তির অধিকারটাকে কিন্তু বাদ দেওয়া হয়েছে। কততমতে? 44তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, যেটা 1978 সালে হয়েছিল। আচ্ছা, অপশন সি আছে ডিপিএসপি বা ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বা রাষ্ট্র নির্দেশমূলক নীতি। এটা কোন দেশ থেকে অ্যাডপ্ট করা হয়েছে? আয়ারল্যান্ড।
আয়ারল্যান্ড থেকে দুটো জিনিস অ্যাডপ্ট করা হয়েছে, কি কি? একটা ডিপিএসপির কনসেপ্টটা, আর একটা নেওয়া আসা হয়েছে কি রাষ্ট্রপতির যে নির্বাচন পদ্ধতি বা ইলেকট্রাল কলিজিয়ামের মাধ্যমে যে রাষ্ট্রপতিকে নির্বাচন করা হবে সেই কনসেপ্টটাও কিন্তু আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। হলো? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, মালদ্বীপ এবং মিনিকয়ের মধ্যে কত ডিগ্রি চ্যানেল রয়েছে? মালদ্বীপ ও মিনিকয়ের মধ্যে কত ডিগ্রি চ্যানেল রয়েছে? অপশন বলছে 8 ডিগ্রি চ্যানেল, নাকি 9 ডিগ্রি চ্যানেল, নাকি 10 ডিগ্রি চ্যানেল, নাকি ডানকান প্যাসেজ। কি হবে? 8 ডিগ্রি চ্যানেল। আচ্ছা, মালদ্বীপ আর মিনিকয়ের মধ্যে রয়েছে 8 ডিগ্রি চ্যানেল। আচ্ছা, মাথায় রাখবো তিনটে দ্বীপ ধর পাশাপাশি রেখে দিলাম, ওপরে নিচে রাখলাম কি মালদ্বীপ, তার উপরে রয়েছে মিনিকয়, তার উপরে রয়েছে কি লাক্ষাদ্বীপ। আচ্ছা, এই যে মালদ্বীপ আর মিনিকয়ের মধ্যে রয়েছে 8 ডিগ্রি চ্যানেল। আচ্ছা, তারপরে আছে কি, তাহলে মিনিকয় আর লাক্ষাদ্বীপের মধ্যে কি রয়েছে? 9 ডিগ্রি চ্যানেল। হলো? তাহলে 8 ডিগ্রি কার মধ্যে রয়েছে? না, মালদ্বীপ এবং মিনিকয়ের মধ্যে 8 ডিগ্রি চ্যানেল। আচ্ছা, মিনিকয় আর লাক্ষাদ্বীপের মধ্যে রয়েছে 9 ডিগ্রি চ্যানেল। তাহলে 10 ডিগ্রি চ্যানেল কার মধ্যে রয়েছে? আন্দামান আর নিকোবরের মধ্যে। আন্দামান এবং নিকোবরের মধ্যে রয়েছে 10 ডিগ্রি চ্যানেল। আচ্ছা, ডানকান প্যাসেজ কার মধ্যে রয়েছে? গ্রেট আন্দামান আর লিটল আন্দামান। আচ্ছা, আন্দামানকে আমরা 4টি খণ্ডে ভাগ করতে পারি। উপরের 3টে খণ্ডকে নিয়ে বলা হয় এটা গ্রেট আন্দামান, আর নিচের একটি খণ্ডকে বলা হয় সাউথ লিটল আন্দামান। তাহলে আন্দামান 4টে খণ্ড নিয়ে গঠিত, উপরের 3টেকে করতে বলা হয় গ্রেট আন্দামান, আর নিচেরটাকে বলা হয় লিটল আন্দামান। এই যে 3টে উপরে গ্রেট আন্দামান, সেটাকে আবার 3টে ভাগ আছে। উপরেরটাকে বলা হচ্ছে নর্থ আন্দামান, মিডিলেরটাকে বলা হচ্ছে মিডিল আন্দামান, আর দক্ষিণেরটা বা নিচেরটাকে বলা হয় সাউথ আন্দামান। এই যে উত্তর আন্দামান, মধ্য আন্দামান আর দক্ষিণ আন্দামান, এই 3টাকে করতে বলা হচ্ছে কি গ্রেট আন্দামান, আর নিচেরটাকে বলা হচ্ছে কি লিটল আন্দামান। এই লিটল আন্দামানের 3টাকে করতে যে গ্রেট আন্দামান, তার মাঝখানে যেটা রয়েছে প্রণালীটা, সেটা হচ্ছে ডানকান প্যাসেজ। তাহলে কি কি জানলাম? 8 জানলাম, 9 জানলাম, 10 জানলাম, ডানকান প্যাসেজ জানলাম। এবার জানবো 11 নাম্বার চ্যানেল কার মধ্যে রয়েছে। এই যে লাক্ষাদ্বীপ বললাম, লাক্ষাদ্বীপ কি অনেকগুলো দ্বীপের সমন্বয়ে গঠিত। এই যে 11 ডিগ্রি চ্যানেলের পর যে রয়েছে সেগুলোকে আমান দ্বীপ বলা হয়। কি? আমান দ্বীপ। তাহলে 11 ডিগ্রি চ্যানেল কার মধ্যে রয়েছে? লাক্ষাদ্বীপ, দক্ষিণে রয়েছে লাক্ষাদ্বীপ, আর উত্তর রয়েছে আমান দ্বীপ। ঠিক আছে, তার মাঝে রয়েছে 11 ডিগ্রি চ্যানেল। আচ্ছা, আর একটা জানবো কি 6 ডিগ্রি চ্যানেল। 6 ডিগ্রি চ্যানেল কি না, ভারতের সর্বদক্ষিণে রয়েছে কোন স্থান? না, নিকোবর রয়েছে। ওই নিকোবরের পরই রয়েছে কি ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ। এই ইন্দোনেশিয়া সুমাত্রা দ্বীপ আর ভারতের নিকোবর দ্বীপকে যে চ্যানেলটা পৃথক করছে সেটাকে বলা হবে 6 ডিগ্রি চ্যানেল। হলো? সব চ্যানেলগুলো একবার বলে দিচ্ছি। প্রথমে 6 ডিগ্রি চ্যানেল, ইন্দোনেশিয়া সুমাত্রা আর এদিকে রয়েছে নিকোবরের মধ্যে রয়েছে 6 ডিগ্রি চ্যানেল। আচ্ছা, 7 ডিগ্রিতে সেরকম কিছু নয়। 8 ডিগ্রি চলে যাব কি কি না, মালদ্বীপ আর মিনিকয়ের মধ্যে 8 ডিগ্রি চ্যানেল। 9 ডিগ্রি কার মধ্যে আছে? না, মিনিকয় আর লাক্ষাদ্বীপের মধ্যে 9 ডিগ্রি চ্যানেল রয়েছে। 10 ডিগ্রি চ্যানেল কার মধ্যে রয়েছে? আন্দামান আর নিকোবরের মধ্যে কিন্তু রয়েছে 10 ডিগ্রি চ্যানেল। ডানকান প্যাসেজ কার মধ্যে রয়েছে? গ্রেট আন্দামান আর লিটল আন্দামানের মধ্যে রয়েছে। আর 11 ডিগ্রি চ্যানেল কার মধ্যে রয়েছে? ওই লাক্ষাদ্বীপ রয়েছে, তার উপরে আমান দ্বীপী। তাহলে লাক্ষাদ্বীপ এবং আমান দ্বীপের মধ্যে রয়েছে 11 ডিগ্রি চ্যানেল। হলো? আজকের আলোচনার শেষ প্রশ্ন যেটি হোমওয়ার্ক থাকছে, তোমরা এই প্রশ্নের সঠিক উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। প্রশ্নটি হলো, একমাত্র অভয়ারণ্য যেখানে কস্তুরী হরিণ পাওয়া যায়। ভারতের একমাত্র অভয়ারণ্য যেখানে কস্তুরী হরিণ পাওয়া যায়, সেই জাতীয় উদ্যানটা নাম কি বা সেটা কোথায় অবস্থিত? অপশন বলছে কানহা, নাকি গির, নাকি দাচিগ্রাম, নাকি মধুমালায়। আরো একবার অপশনগুলো বলছি, তোমার কানহা, নাকি গির, নাকি দাচিগ্রাম, নাকি মধুমালায়। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আজকের আলোচনার প্রশ্ন এবং আলোচনা তোমাদের কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট বক্সে জানাবে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে লাইক করবে, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।